আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজকে আমরা সংসদ নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, একজন ব্যক্তি কয়টা আসন থেকে নির্বাচন করতে পারে? আচ্ছা, একজন ব্যক্তি সর্বোচ্চ কয়টা আসনের এমপি হতে পারে? একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে আমরা দেখলাম কয়েকদিন আগে বিএনপি তাদের সম্ভাব্য একটা প্রার্থীর তালিকা প্রকাশ করছে। এই তালিকা অনুযায়ী বেগম খালেদা জিয়া ৩টা আসন থেকে নির্বাচন করবেন। দিনাজপুর ৩, বগুড়া ৭ আর ফেনী ১। এই ৩টা আসন থেকে উনি নির্বাচন করবেন। আচ্ছা, আমরা মনে করি যে সামনে নির্বাচন হয়ে গেল। নির্বাচন হওয়ার পরে বেগম খালেদা জিয়া ৩টা আসন থেকে নির্বাচিত হলেন। আচ্ছা, তাহলে উনি কয়টা আসনের এমপি হবেন? উনি কি ৩টা আসনের এমপি হবেন? উত্তর হচ্ছে না, উনি ৩টা আসনের এমপি হতে পারবেন না। ওনাকে এই ৩টা আসনের মধ্যে একটা আসন বেছে নিতে হবে। এই যে বিষয়টা আছে, এই বিষয়টা বলা আছে আমাদের সংবিধানের ৭১ নম্বর অনুচ্ছেদে। কোন অনুচ্ছেদ বললাম? ৭১ নং অনুচ্ছেদে বলা আছে একজন নাগরিক বা একজন ব্যক্তি যদি একাধিক আসন থেকে নির্বাচিত হয় তাহলে তার করণীয় কি? উনি কি সবগুলো আসনের এমপি হবেন নাকি একটা আসনের এমপি হবেন? যদি একটা আসনের এমপি হয় তাহলে বাকি আসনগুলোর কি অবস্থা হবে? এই সবগুলা বিষয় বলা আছে এই ৭১ নং অনুচ্ছেদে। আচ্ছা, এইবার প্রথম কথা, একজন ব্যক্তি কি একাধিক আসনে নির্বাচন করতে পারবেন? হ্যাঁ, একজন ব্যক্তি অবশ্যই একাধিক আসনে নির্বাচন করতে পারবেন। এতে কোনো সাংবিধানিক বাধা নাই। এটা কোথায় বলা আছে? এই যে ৭১ নম্বর যে অনুচ্ছেদ আছে, ৭১ নম্বর অনুচ্ছেদের ২ উপ অনুচ্ছেদে বলা আছে একজন ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচন করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, নির্বাচন হলো, উনি যদি একাধিক আসন থেকে নির্বাচিত হয় তাহলে এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে ওনার সর্বশেষ যে নির্বাচনের তারিখ, আবার বলতেছে, ওনার সর্বশেষ যে নির্বাচনের তারিখ, সেই তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে উনি নির্বাচন কমিশনের কাছে একটা ঘোষণাপত্র জমা দিবেন। নিচে ওনার স্বাক্ষর থাকবে। সেই ঘোষণাপত্রে জানাবেন উনি যে একাধিক আসন থেকে নির্বাচিত হয়েছেন, এখন উনি কোন আসনের প্রতিনিধিত্ব করতে চান। উনি শুধুমাত্র একটা আসনের প্রতিনিধিত্ব করতে পারবেন। সেটা কোন আসনের প্রতিনিধিত্ব উনি করবেন সেটা ওনাকে ঘোষণা দিতে হবে। তাহলে উনি ধরেন ৩টা আসন থেকে নির্বাচিত হয়েছেন, উনি ঘোষণা দিলেন আমি এই আসন থেকে এই আসন থেকে প্রতিনিধিত্ব করতে চাই। তাহলে বাকি আসনগুলো কি হবে? তাহলে বাকি আসনগুলো শূন্য হয়ে যাবে। কিছুদিন পরে ওই বাকি আসনে উপনির্বাচন দিতে হবে। আচ্ছা, ধরেন উনি ৩টা আসন থেকে নির্বাচিত হইল, কিছুই জানাইল না নির্বাচন কমিশনকে। তাইলে কি হবে? তাইলে ওই যে ৩০ দিনের যে সময়, এই ৩০ দিন পার হয়ে গেলে উনি যতগুলো আসন থেকে নির্বাচিত হয়েছেন সবগুলো আসন বাতিল হয়ে যাবে, সবগুলো আসন শূন্য হয়ে যাবে। এই আসনগুলোতে আবার পুনরায় নির্বাচন দিতে হবে। তাহলে এই যে কথাটা বললাম, তাহলে এখানে যে সামারি যদি করি, তাহলে একজন ব্যক্তি কয়টা আসন থেকে নির্বাচন করতে পারবেন? একজন ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচন করতে পারবেন, এতে কোনো বাধা নাই। একজন ব্যক্তি কয়টা আসনের এমপি হইতে পারবেন? একজন ব্যক্তি শুধুমাত্র একটা আসনের এমপি হইতে পারবেন। তাহলে ওই যে একাধিক আসন নির্বাচন করলো, একাধিক আসনে জয়ী হইলো, তাহলে কি করতে হবে? এখন জয়ী হওয়ার পর ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে ওনাকে জানাতে হবে যে আমি এই আসনের প্রতিনিধিত্ব করতে চাই। তাহলে এই আসনটা বাদে বাকি আসনগুলো কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ওই শূন্য আসনে কয়েকদিন পরে উপনির্বাচন হবে। উনি যদি এই কাজগুলো করতে না করেন তাহলে ৩০ দিন পার হওয়ার পরে ওনার যতগুলো আসন আছে সবগুলো আসন শূন্য হয়ে যাবে, সবগুলো আসন বাতিল হয়ে যাবে। ওই আসনগুলোতে আবার নতুন করে নির্বাচন দিতে হবে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বলছে যে সর্বশেষ নির্বাচনের পরবর্তী ৩০ দিনের মধ্যে। সর্বশেষ নির্বাচন বলছে কেন? দেখেন, আমরা স্বাধীনতার পর থেকে দেখে আসছি আমাদের বাংলাদেশে যখন সংসদ নির্বাচন হয়, সব নির্বাচন হয়েছে একদিনে। আচ্ছা, যদি কখনো এরকম হয় জাতীয় সংসদ নির্বাচন একদিনে হইল না, ২ দিন ৩ দিন বইরা হইল, ১ মাস বইরা হইল, অর্থাৎ রংপুর ডিভিশনের নির্বাচন হইলো একদিন, রাজশাহী ডিভিশনের নির্বাচন হইলো তার ২ দিন পরে, ঢাকা বিভাগের নির্বাচন হইলো তার ৩ দিন ৫ দিন পরে, চট্টগ্রামের নির্বাচন হলো তার ১০ দিন পরে। তাইলে এই যে সর্বশেষ যে নির্বাচন, যে নির্বাচনে উনি হচ্ছে জয়ী হয়েছেন, ওই সর্বশেষ নির্বাচনের যে ডেট, সেই ডেট থেকে হচ্ছে পরবর্তী ৩০ দিন